ওরে বাছা শুরু হলো ফের নাচা, মানা নেই কবে হলো কি যে হলো বাঁশবনে, আজ বলো কি যে হবে জানা নেই। শুধু চলে গোলাগুলি, যখনই খবর শুনি বোমাবাজি কারসাজি, আনন্দপুর কি বা তৃণমূল বিজেপি বা দেখো আজি। 9 জুন নিউটাউনের বুকে ঘটে যায় হাড় হিম করা এনকাউন্টার। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে সাপুরজির সুখবৃষ্টি আবাসন। এসটিএফ এর গুলিতে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তার সঙ্গী জশপ্রীত সিং খড়ারের। দীর্ঘদিন ধরে আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে লুকিয়েছিল তারা। লুধিয়ানার 2 এসআইকে খুনসহ বহু অপরাধে অভিযুক্ত ছিল ভুল্লার। বছরের শুরুতেই ভয়াবহ গ্যাংওয়ারের সাক্ষী ছিল কলকাতাবাসী। 8ই জানুয়ারি বিকেলে একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে আনন্দপুর। গুলশান নগরে দুষ্কৃতীদের 2 গোষ্ঠীর সংঘর্ষের ছবি ভাইরাল হয়। বহুতলের ছাদ থেকে চলতে থাকে গুলি, জখম হন 2 জন। স্থানীয় সূত্রে খবর, প্রমোটিং ও এলাকা দখলকে কেন্দ্র করে 2 গোষ্ঠী সংঘর্ষ বাধে। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একদল দুষ্কৃতী মোটর বাইকে এসে ব্যবসায়ীর গাড়ি আটকে গুলি চালায় বলে অভিযোগ। 12ই সেপ্টেম্বর অল্পের জন্য পঙ্কজ প্রাণে বাঁচলেও কলকাতার বুকে শুট আউটের ঘটনা শোরগোল ফেলে দেয়। 1 ডিসেম্বর সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার নোদাখালী। বাড়ির মালিক সহ মৃত্যু হয় 3 জনের। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঢালাইয়ের ছাদ। ওই বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি করা হতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মজুত করা প্রচুর বিস্ফোরক থেকে বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 12 নভেম্বর কোচবিহারের সিতাইয়ে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় 3 সন্দেহভাজন গরু পাচারকারীর। নিহতদের মধ্যে একজন ভারতীয়। বিএসএফ এর কাজের পরিধি 15 থেকে 50 কিলোমিটার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যে এই ঘটনা কেন্দ্র রাজ্য দরজা কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন পেশের দিন সেখানে জখম হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজারে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন তখনই 4-5 জন যুবক ধাক্কা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে। গ্রিন করিডোরে করে কলকাতায় আনা হয়। হুইল চেয়ারে বসে গোটা বিধানসভা ভোটের প্রচার করেন তিনি। বিধানসভা ভোটের আগে 17 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করে সিআইডি। পরে এই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। প্রাক্তন মন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে চার্জশিটে জানায় এনআইএ। এবারও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে জেতেন জাকির। 13 ফেব্রুয়ারি বাসন্তী হাইওয়েতে হামলার মুখে পড়ে তৃণমূল ছেড়ে আসা বিজেপি নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। তার গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়। গুরুতর জখম হন বাবু মাস্টার ও তার গাড়ির চালক। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তারা সেই অভিযোগ অস্বীকার করে। 27 অক্টোবর বিজেপি ছাড়েন বাবু মাস্টার। বিজেপি আমি ছেড়ে দিলাম, আমার জীবদ্দশায় এই দলটা আমি খুলব না। শাসনের কি বাগুন, দিনে রাতে লক্ষণ কাঁপে গোটা রাজ্য, তবুও চলবে বড়াই, জীবন মরণ লড়াই, কারণেই গ্রাহ্য। বছর ঘুরল শেষে এমনই সর্বনেশে, চিতায় বা কবরে কারা ঝরে গেল এইবারে, বলে ফেলো চোখ রাখি খবরে। কলকাতার বুকে নৃশংস হত্যাকাণ্ড। 17 অক্টোবর গড়িয়াহাটের কাকুলিয়া রোডের বাড়ি থেকে উদ্ধার হয় কর্পোরেট কর্তা সুবীর চাকি ও তার গাড়ির চালক রবিন মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ। তদন্তে নেমে প্রথমেই খুনের অন্যতম মূল চক্রী মিঠু হালদারকে গ্রেফতার করে পুলিশ। পরে মুম্বাই থেকে গ্রেফতার করা হয় ধৃত মিঠুর ছেলে মূল অভিযুক্ত ভিকিকে। বাড়ি কেনার নাম করে গিয়ে কর্পোরেট কর্তার সম্পত্তি লুটের উদ্দেশ্যে খুন করা হয় বলে দাবি করে পুলিশ। এবছর মালদা কালিয়াচকের 19 বছরের এক তরুণের কাণ্ড কারখানা সারা রাজ্যের মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। বাবা, মা, ঠাকুমা, বোনকে খুন করে বাড়িতেই কবর দিয়েছিল মালদার কালিয়াচকের বাসিন্দা আসিফ মোহাম্মদ। বাড়িতেই মিলেছিল গোপন রাস্তা। ধৃতের দাদার দাবি তাকেও খুন করার চেষ্টা করেছিলেন ভাই। পুলিশের কাছে তার কীর্তিকলাপ ফাঁস করে দেন দাদাই। 19 জুন উদ্ধার করা হয় 4 জনের মৃতদেহ।
6 সেপ্টেম্বর বেহালার পর্ণশ্রীতে ভর দুপুরে কুপিয়ে খুন করা হয় মা ও ক্লাস 8-এর ছেলেকে। অনলাইনে ক্লাস হওয়ার মাঝে খুন করা হয় পড়ুয়াকে। এক সপ্তাহের মধ্যে খুনের কিনারা করে পুলিশ। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে নিহত মহিলার 2 মাসতুতো ভাইকে গ্রেফতার করা হয়। টাকা ধার না পেয়েই তারা দিদি ও ভাগ্নেকে খুন করে বলে জানায় পুলিশ। পশ্চিম বর্ধমানের কাঁকসায় স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন বলে জানান নিহতের স্বামী। আত্মসমর্পণকারী বিপ্লব পারিয়ার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মামরাবাজার শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। 6 বছর আগে ওই শাখায় একই পদে থাকা সমরেশ সরকার প্রেমিকা ও তার শিশুকন্যাকে খুন করে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে গেছিলেন। পূর্ব বর্ধমানের রায়নায় রহস্যজনকভাবে খুন হন কলকাতার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল। 22 অক্টোবরের ওই ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করে পুলিশ। আত্মসমর্পণ করেন নিহতের খুড়তুতো ভাই। কলকাতার বাবুঘাট থেকে ধরা হয় সুপারি কিলারকে। গয়া থেকে গ্রেফতার হন আরও 2 জন। পুলিশ সূত্রে দাবি, সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণে ব্যবসায়ীকে খুন করতে 20 লক্ষ টাকা সুপারি দিয়েছিলেন তার খুড়তুতো ভাই। 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কাকুরগাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এফআইআর এ নাম থাকা 20 জনের মধ্যে 8 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে তাদের নিজেদের হেফাজতে নেয় সিবিআই। বাকি 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তারা। অন্যদিকে 4 মাস পর অভিজিতের মৃতদেহ হাতে পায় পরিবার। মর্গ থেকে মৃতদেহ নেওয়ার সময় ধুন্ধুমার বাঁধে এনআরএসএ। হোমগার্ডকে চড় মারে বিজেপি নেতা দেবদত্ত মাঝি। 27 ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার নিমতায় বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার 85 বছরের মাকে বেধড়ক মারধর করা হয়। 29 মার্চ বিধানসভা ভোটের মাঝেই মৃত্যু হয় আক্রান্ত শোভা মজুমদারের। 5 অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করেন। প্রায় 10 বছর আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মৃধাকে খুনের অভিযোগে প্রেমিকা প্রিয়ঙ্কাকে গ্রেফতার করে সিবিআই। 2011 সালের 12 জুলাই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে জুনিয়র মৃধার মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনা মনে করা হলেও পরে জানা যায় গুলি করে খুন করা হয়েছিল তাকে। সিআইডি খুনের কিনারা না করতে পারায় কলকাতা হাইকোর্টে মামলা করে পরিবার। আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। 8 মে কসবায় একের পর এক গাড়িকে ধাক্কা মারে বেপরোয়া বিএমডব্লিউ। প্রাণ হারান এক পথচারী। 4 অভিযুক্ত ও হুক্কা বারের মালিককে গ্রেফতার করে পুলিশ। ভয়ঙ্কর করোনা আবহের মধ্যেও কিভাবে খোলা রাখা হয়েছিল বার, সে নিয়ে ওঠে প্রশ্ন। 3.5 বছরের শিশুকে সূচ ফুটিয়ে খুনের ঘটনায় মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দেয় পুরুলিয়ার আদালত। 2017 জুলাইয়ে শরীরে একাধিক ক্ষত নিয়ে একটি শিশুকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এক্স-রেতে শিশুর শরীরে 7টি সূচ মিলেছিল। পরে মৃত্যু হয় তার। সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোর কারণে শিশুটিকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। বিধানসভা ভোটের পর নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের ঘটনায় 11 জন তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতার করে সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের জামাইও। 11 জনকে গ্রেফতারির কয়েকদিন আগেই 12 জনকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, যার প্রেক্ষিতে 11 জনের গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে তৃণমূল। জেনে রেখো দিদি ভাই, ইডি আর সিবিআই গ্রেপ্তারি হলো ঢের, সেসব খবর দেখি বাকি কিছু রয়েছে কি খবরেতে, দেখো ফের দেখো ফের দেখো ফের। করোনাকালে সাধারণ মানুষ যখন ভ্যাকসিন পেতে মরিয়া, ঠিক তখনই তোলপাড় ফেলে দেয় জাল ভ্যাকসিন কাণ্ড। সামনে আসে এক ভয়ঙ্কর ঘটনা। 23 জুন কসবা থেকে গ্রেফতার করা হয় দেবাঞ্জন দেবকে, যিনি দিনের পর দিন ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন। এমনকি পরে জানা যায় সেই ক্যাম্পে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটিও ভুয়ো। আর সেই ভুয়ো ক্যাম্প থেকে ভুয়ো ভ্যাকসিন নিয়েছিলেন খোদ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের সঙ্গে হেভিওয়েট রাজনীতিকদের ছবিও সামনে আসে। তদন্তে নেমে তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। কয়লা পাচার কাণ্ডে প্রথম গ্রেফতার করে সিআইডি। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ রণধীর সিংকে অন্ডাল থেকে গ্রেফতার করা হয়। কয়েকদিনের মধ্যেই কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর ভাই বিকাশকে দিল্লিতে গ্রেফতার করে ইডি। অন্যদিকে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়ে যান লালা, ফলে তাকে জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার করতে পারেনি সিবিআই। এই ঘটনার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে ইসিএল কর্তৃপক্ষ ও সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এর ভূমিকা। রোজ ভ্যালি মামলায় 15 জানুয়ারি গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে সংস্থার কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। সেই টাকা তিনি বিদেশেও পাচার করে থাকতে পারেন বলে অনুমান গোয়েন্দাদের। 2015 সালে গ্রেফতার করা হয়েছিল গৌতম কুণ্ডুকে। সরাসরি দরজা ভেঙে পুলিশ আধিকারিকরা খবর শেষে দরজার একটা পুলিশ কিন্তু ভেতরে ঢুকছে।
বাড়ি থেকে এক বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে এবছর নাটকীয় পরিস্থিতি দেখেছে কলকাতাবাসী। 13ই আগস্ট লাথি মেরে বাড়ির সদর দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হয় থানায়। স্লোগান দিতে দিতে থানা অবধি যান সজল ঘোষ, পরে অবশ্য জামিন পান তিনি। বিপুল টাকা তছরূপের অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। প্রথমে কংগ্রেসের হয়ে, পরে তৃণমূলের হয়ে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব সামলান তিনি। 2016-তে বিধানসভা নির্বাচনে হেরে গেলেও বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসকও নিযুক্ত হন, কিন্তু গত বছর ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি বিজেপিতে যোগ দেন। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে 10 কোটি টাকারও বেশি আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে 10 জুন মালদার মিলিক সুলতানপুরে চীনের নাগরিক হান জুনওয়েকে গ্রেফতার করে বিএসএফ। তার নামে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছিল। ধৃতের বিরুদ্ধে হাজার হাজার ভারতীয় সিম চীনে পাচারের অভিযোগ ছিল। এর আগেও বেশ কয়েকবার ভারতে এসেছিলেন তিনি। উত্তরপ্রদেশে হান জুনওয়ের নামে প্রতারণার অভিযোগ থাকায় ট্রানজিট রিমান্ডে তাকে সে রাজ্যে নিয়ে যায় যোগী সরকারের পুলিশ। 1,70,00,000 টাকা নয় ছয়ের অভিযোগে ইচাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী মধুসূদন মুখোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, 2017 সালে ইচাপুর রাইফেল ফ্যাক্টরি কর্তৃপক্ষ কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলেছিল। সেই তদন্তে নেমেই রাইফেল ফ্যাক্টরির কর্মীকে গ্রেফতার করে সিবিআই। দেখে তো আদিক্ষেতা হয়ে কোনো জননেতা মাজন রয়েছে সাথে, দেখলে খবরখানা কাঁপবে ভূতের ছানা, সন্দেহ নেই তাতে, নেই তাতে, নেই তাতে। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে 19 ফেব্রুয়ারি নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপির তৎকালীন যুব মোর্চা রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। তার কাছ থেকে 10 লক্ষ টাকার কোকেন বাজেয়াপ্ত হয় বলে পুলিশ সূত্রে দাবি করা হয়। গ্রেফতারের পর বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তোলেন পামেলা। মাদককাণ্ডে পামেলা গোস্বামীর গ্রেফতারির 4 দিন পরই বিজেপি নেতা রাকেশ সিংকেও গ্রেফতার করে পুলিশ। 23 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেদিন রাকেশ সিং এর বাড়িতে পুলিশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপুরে সেখানে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী, কিন্তু ঢোকার সময় পুলিশকে বাধা দেন বিজেপি নেতার বাড়ির নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানরা। এরপর পুলিশের সামনে এসে দাঁড়ান রাকেশ সিং এর ছেলে। দীর্ঘক্ষণ চলে বচসা। সেদিন রাতেই রাকেশ সিংকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে তার 2 ছেলেকেও গ্রেফতার করে পুলিশ। রাজ্যের কত কথা না বর্বরতা, রক্ষকই মারে লোক। রাজ্যে সব সময় এইভাবে ক্ষয় নয়, শেষ হোক, শেষ হোক, শেষ হোক। 10 এপ্রিল চতুর্থ দফার বিধানসভার ভোটের দিন রক্তাক্ত হয় কোচবিহারের শীতলকুচি। জোরপাটকির 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন 4 জন। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান, একটি দল অন্য দলকে ভোটদানে বাধা দিচ্ছিল। ইভিএম ও বুথ ভাঙচুর করা হয়। পোলিং অফিসার ও হোমগার্ডকে মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুইক রেসপন্স টিম। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয়। এরপরই আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। ঘটনার তদন্তভার নেয় সিআইডি। 29 এপ্রিল পুনর্নির্বাচনের দিন ফের উত্তেজনা ছড়ায় 126 নম্বর বুথে। ভোট মিটতে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে সরিয়ে দেওয়া হয়। 7 নভেম্বর কলকাতার একটি ছবি নাড়িয়ে দেয় সকলকে। এক্সাইড মোড়ে চোর সন্দেহে এক ব্যক্তির ওপর বুট পরা পা চেপে ধরে শাস্তি দিতে দেখা যায় এক সিভিক ভলেন্টিয়ারকে। মারেন একের পর এক লাথি। ভাইরাল হয় সেই ভিডিও। আমেরিকার জর্জ ফ্লয়েডের মতো এই ব্যক্তির করুণ পরিণতি না হলেও সমালোচনার ঝড় বইয়ে দেয় এই ঘটনা। দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনারও। অভিযুক্ত তন্ময় বিশ্বাসকে বরখাস্ত করা হয়। বিশ্ব শিশু দিবসে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে হাওড়া শালকিয়ায়। শিশুদের ওপর যৌন নিগ্রহ চালানোর অভিযোগে 20 নভেম্বর গ্রেফতার করা হয় একটি বেসরকারি হোমের মালিক সহ 11 জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে, পুত্রবধূ এবং সমাজ কল্যাণ দপ্তরের এক আধিকারিকও। বিচার চাইছে যারা গৃহহীন, ঘর ছাড়া, তাকাও তাদের দিকে, না হলে বিজয় রথ থামবে, ভবিষ্যৎ হবে ফিকে, হবে ফিকে, হবে ফিকে। উত্তরবঙ্গের জেলায় বদলি করে দেওয়ার প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েকজন শিক্ষিকা। প্রকাশ্যে বিষপান করে 3 জন আত্মহত্যার চেষ্টাও করেন বলে অভিযোগ। 26 আগস্ট যে আন্দোলনকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন, পরে তাঁরাই যোগ দেন তৃণমূলে।
জুন মাসে 11 লক্ষ টাকার 26টি টসিলিজুমাব ইঞ্জেকশন গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। নাম জড়ায় তৃণমূল বিধায়ক ও চিকিৎসক নির্মল মাঝি ও তার ঘনিষ্ঠ চিকিৎসক দেবাংশী সাহার। তদন্ত কমিটির রিপোর্টেও অনিয়মের কথা উল্লেখ ছিল বলে সূত্রের খবর। বদলি করা হয় অভিযুক্ত সিস্টার ইনচার্জকে। অদ্ভুত ভঙ্গি কি রাজ্যতে জঙ্গি কি কোণে থাকে লুকিয়ে, সবাই দেখছে চেয়ে খবরে দেখতে পেয়ে বুক যাবে শুকিয়ে শুকিয়ে শুকিয়ে। 11 জুলাই হরিদেবপুর থেকে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়াতো। পরে এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। 2রা নভেম্বর দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে আব্দুল মান্নান নামে আরেক সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। সূত্রের খবর, হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরা করেই উঠে এসেছিল তার নাম। মদেও থাকছে বিষ, দ্বন্দ্ব অহর্নিশ, কোথায় যাচ্ছে হুঁশ এদেরও বলে মানুষ, দেখো চক্ষে চক্ষে চক্ষে। 1 দশক পর এবছরই সংগ্রামপুর বিস্মতকাণ্ডে সাজা ঘোষণা করে আলিপুর জেলা দায়রা আদালত। খুন, গুরুতর ক্ষতিসাধন সহ ভারতীয় দণ্ডবিধির 4টি ধারায় মূল অভিযুক্ত নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2011 ডিসেম্বরে দক্ষিণ 24 পরগনার বগরাহাট, উস্তি, মন্দির বাজার সহ ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ এলাকায় বিষ মদ খেয়ে শুরু হয় মৃত্যু মিছিল। বিষ মদ খেয়ে মোট 172 জনের মৃত্যু হয়েছিল, অনেকের অঙ্গহানিও হয়েছিল। এরপরই জনরোষ আছড়ে পড়ে নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার বাড়িতে। তার মদের ভাটি মাটিতে মিশিয়ে দেয় উত্তেজিত জনতা। হুমকি চলছে রোজ, দেখে নাও নিয়ে খোঁজ, তিনি নাকি আমলা, তাকেও হুমকি দিলে চমকিয়ে ওঠে পিলে, দেখে নাও মামলা মামলা মামলা। প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে হুমকি চিঠি পাঠিয়ে গ্রেফতার হন অরিন্দম সেন নামে এক চিকিৎসক সহ 3 জন। তার স্বামীকে খুন করা হবে বলে হুমকি চিঠি এসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে। ধৃতরা আরও কয়েকজনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। সঙ্গীত শিল্পী রাশিদ খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে 2 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযোগ, 50 লক্ষ টাকা না দিলে স্নাইপার দিয়ে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল শিল্পীকে। ধৃতদের একজন আগে রাশিদের গাড়ির চালক ছিলেন, অন্যজন ছিলেন শিল্পীর প্রাক্তন কর্মী। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃতরা জানান কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার আক্রোশেই হুমকি ফোন করেছিলেন তারা। ত্রাসে ভরা বন্দুকে অঞ্চলে পড়ে ঢুকে সেনার হাই কমান্ড, আতঙ্ক ছেয়ে ঘরে কান্নাতে ভেঙে পড়ে নাগাল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ড। নাগাল্যান্ডে প্যারা কমান্ডো ও অসম রাইফেলসের গুলিতে 14 জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দিনটা ছিল 4 ডিসেম্বর। খোলা পিকআপ ভ্যানে চড়ে খনি থেকে ফিরছিলেন 8 জন শ্রমিক। ফেরার পথে তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনার প্যারা কমান্ডো বাহিনী। ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জন শ্রমিকের। এই ঘটনার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনীর গাড়ি জ্বালিয়ে দেয়। ফের গুলি চালায় বাহিনী। মৃত্যু হয় আরও কয়েকজনের। সেনা অবশ্য দাবি করে তাদের কাছে ওই এলাকায় জঙ্গি গতিবিধির খবর ছিল। এই ঘটনার উত্তাপ পৌঁছয় সংসদ অবধি। মোদী সরকারের বিরুদ্ধে একযোগে সরব হয় বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে দাবি করেন, গোটাটাই ঘটেছে ভুল বোঝাবুঝির জেরে। আহামরি হায় হায়, কৃষকের প্রাণ যায় এই গণতন্ত্রে, কেন তারা থাকে চুপ, যারা বদলায় রূপ এ শাসন যন্ত্রে যন্ত্রে যন্ত্রে। दिल्ली पहुंच गए मोदी जी, दिल्ली पहुंच गए मोदी जी, दिल्ली आ गए। লাগাতার কৃষক আন্দোলনের মুখে 3টি কৃষি আইন প্রত্যাহার করেছে মোদী সরকার। বছরের শুরুতে প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। 3 কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ট্রাক্টর র্যালি পৌঁছে যায় লালকেল্লায়। জাতীয় পতাকার স্তম্ভে লাগিয়ে দেওয়া হয় কৃষক সংগঠনের ঝান্ডা। এই ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে দিল্লি পুলিশ। 3রা অক্টোবর বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িতে পিষে হত্যা করা হয় কৃষকদের। অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। বিরোধীদের প্রবল সমালোচনার মুখে ঘটনার 1 সপ্তাহ পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতারও করা হয়। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায়, লখিমপুর খেরির ওই ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছিল। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগের দাবিতে সরব হন বিরোধীরা, যদিও তিনি ইস্তফা দেননি।
দিল্লির কাছে 3 মহিলা কৃষক আন্দোলনকারীকে পিষে দেয় ডাম্পার। কৃষকদের অবস্থান মঞ্চ থেকে বাড়ি ফেরার জন্য বাহাদুরগঞ্জের ঝজ্জারে রাস্তায় ডিভাইডারের ওপর বসে অটোর জন্য অপেক্ষা করছিলেন তারা, তখনই তাদের পিষে দেয় ডাম্পার। জখম হন আরও 3 মহিলা কৃষক আন্দোলনকারী। বোমার আঘাতে দেশে মাটিও কাঁপছে, শেষে জম্মু ইসরায়েল সত্যি ভয়ঙ্কর, এদের দেখার পর কাহিনীও হয় ফেল, হয় ফেল, হয় ফেল। 29 জানুয়ারি বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলি দূতাবাস চত্বর। দূতাবাসের সামনে বিস্ফোরণে ভেঙে যায় একাধিক গাড়ির কাঁচ। তদন্তে নামে এনআইএ। দিল্লির এই বিস্ফোরণের জেরে অমিত শাহর দুদিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল হয়ে যায়। ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কদিন পরই রক্তাক্ত হয় শিক্ষাঙ্গন। হরিয়ানা রোহতাকে কলেজে ঢুকে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় 2 মহিলা কুস্তিগীর সহ 5 জনের, আহত হয় আরও 5 জন। 2 কোচের মধ্যে শত্রুতার জেরেই এই হামলা বলে জানায় পুলিশ। দেশের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলার কাছে উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই গাড়ি। মেলে হুমকি চিঠিও। তদন্ত ভার নেয় এনআইএ। পরে রহস্যজনকভাবে মৃত্যু হয় গাড়ির মালিক মনসুখ হিরেনের। গ্রেফতার হন এই মামলারই প্রাক্তন তদন্তকারী অফিসার এবং মুম্বাই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট সচিন ওয়াজে। 24 সেপ্টেম্বর দিল্লির বুকে আদালতের মধ্যেই ঘটে যায় গ্যাং ওয়ারের ঘটনা। আইনজীবীর পোশাকে কোর্টে এসে মুহুর্মুহু গুলি চালায় দুষ্কৃতীরা। আদালতে পেশ করা কুখ্যাত দুষ্কৃতীকে একেবারে ভরা কোর্টে বিচারকের চোখের সামনে গুলি করে অন্য গ্যাংয়ের দুষ্কৃতীরা। মৃত্যু হয় দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগির। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় আইনজীবীদের পোশাকে আসা 2 আততায়ীরও। 2010 সালে বাবার মৃত্যুর পর অপরাধ জগতে প্রবেশ করে জিতেন্দ্র গোগি। গোগি প্রমোটারি সংক্রান্ত কাজকর্ম শুরু করে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে 2010 সালে সেপ্টেম্বরে প্রবীণ নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করে গোগি। সীমানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। জুলাই মাসে অসম মিজোরাম সীমানার বাইরেন্তে টাউনে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় 2 রাজ্যের পুলিশ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অসম পুলিশের 5 জওয়ানের। আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে ভর্তি করা হয় অন্তত 40 জন পুলিশ কর্মীকে। পরিস্থিতি সামাল দিতে 2 রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। 27 জুন জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু এয়ারফোর্স স্টেশন। 5 মিনিটের ব্যবধানে ড্রোনের মাধ্যমে পরপর 2টি বিস্ফোরণ ঘটানো হয়। জখম হন 2 জন। বিস্ফোরণের জেরে ক্ষতি হয় এটিসি বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদের। আরেকটি বিস্ফোরণ হয় খোলা জায়গায়। ড্রোনের মাধ্যমে বিস্ফোরক নামিয়ে নাশকতা ঘটানোর ঘটনা এই প্রথম হলেও গত কয়েক বছর ধরে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি ড্রোনের ব্যবহার বেড়েছে। আচ্ছা কি কঠিন, প্রাণে বাঁচা খুনি কেন উৎসুক, উৎসুক, উৎসুক। 13 নভেম্বর সাম্প্রতিক কালের মধ্যে ভয়াবহতম জঙ্গি হামলার সাক্ষী হয় মণিপুর। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান 46 অসম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী, তার স্ত্রী ও ছেলে। মৃত্যু হয় 6 জওয়ানের। জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা রাইফেলম্যান শ্যামল দাসেরও। ছত্তিশগড়ের সুকমা বিজাপুরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে 22 জন জওয়ানের মৃত্যু হয়। আহত হন 32 জন জওয়ান। সিআরপিএফ এর ডিজি দাবি করেছিলেন সংঘর্ষে 25 থেকে 30 জন মাওবাদীর মৃত্যু হয়। ঝাড়খণ্ডে অটোর ধাক্কায় মৃত্যু হয় ধানবাদের অতিরিক্ত জেলা বিচারক উত্তম আনন্দের। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই ছবি। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ঘাতক অটোর চালক ও সহকারীকে। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন হন ত্রালের বিজেপি কাউন্সিলর রাকেশ পণ্ডিত। খুব কাছ থেকে রাকেশকে পরপর গুলি করে খুন করে 3 জঙ্গি। শ্রীনগরের বাসিন্দা রাকেশের বাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি রাকেশের সঙ্গে 2 জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকতেন। ঘটনার দিন সন্ধ্যের পর বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন বিজেপি কাউন্সিলর রাকেশ। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় 3 জঙ্গি। 24 সেপ্টেম্বর বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় অসমের সিপাঝার। দরং জেলার সিপাঝারে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। ঢোলপুর 3 নম্বর অঞ্চলের গুরুকুঠি গ্রামের কাছে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। বিরোধীদের সমালোচনার মুখে এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়। কিন্তু সেই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে কয়েকদিন আগে নরেন্দ্রর সঙ্গে তার অন্যতম প্রধান শিষ্য আনন্দ গিরির ঝগড়া হয়েছিল। সেই ঘটনায় গ্রেফতার হন নরেন্দ্র গিরির অন্যতম প্রধান শিষ্য আনন্দ গিরি সহ 3 জন। তবুও দেখছি কালে আইনের পাতা জালে দোষীও পড়ছে ধরা। এ খবর দেখে তারা আইনকে ভাবে যারা, ছেলে খেলা মস্করা, মস্করা, মস্করা।
মাদককাণ্ডের পাশাপাশি আরও একটি ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বলিউড। পর্ন তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। তদন্তকারীরা দাবি করেন, নির্দিষ্ট একটি অ্যাপ ব্যবহার করে বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটে পর্ন ছবি পাঠানো হতো। এই মামলায় শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আর্থিক দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবৈধ আর্থিক লেনদেন ছাড়া মুম্বাইয়ের শীর্ষ পুলিশ কর্মীর মাধ্যমে তোলা আদায়ের অভিযোগ ওঠে অনিল দেশমুখের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হতেই চলতি বছরে মহারাষ্ট্র সরকারে নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। তদন্ত শুরুর পর জিজ্ঞাসাবাদের জন্য ইডির সমন এড়াতে বম্বে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন দেশমুখ, তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরই তাকে গ্রেফতার করে ইডি। তোলা আদায়ের অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করেছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে গ্রেফতার হন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। মুম্বাইয়ের সিন্ধুদুর্গে বিজেপির জন আশীর্বাদ যাত্রা চলাকালীন উদ্ধবকে চড় মারার হুমকি দেন নারায়ণ রাণে। তিনি দাবি করেন, 15ই আগস্টের ভাষণে স্বাধীনতার সাল ভুলে গিয়েছিলেন উদ্ধব, যদিও এই দাবি মিথ্যে বলে দাবি করে মহারাষ্ট্র সরকার। এই মন্তব্যের পরই নারায়ণ রাণেকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। 8 ঘন্টা হাজতবাসের পর তাকে জামিন দেয় মুম্বাইয়ের এক আদালত। আগামী দিনে এই ধরনের কোনো মন্তব্য থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেয় আদালত। বেআইনি আর্থিক লেনদেন মামলায় 13 জানুয়ারি প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে 150 থেকে 200 কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ ওঠে। এর মধ্যে বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেন বলেও অভিযোগ। প্রায় 3 মাস পর দিল্লির আদালত থেকে জামিন পান কেডি সিং। 3 বছর ধরে পলাতক থাকার পর ডমিনিকায় গ্রেফতার হন পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোকসি। 12ই জুলাই শারীরিক অসুস্থতার জন্য তাকে জামিন দেয় ডমিনিকার আদালত। বর্তমানে তিনি অ্যান্টিগাতে রয়েছেন। সম্প্রতি অপহরণের আশঙ্কা প্রকাশ করেছেন মেহুল চোকসি। তার দাবি, ফের তাকে অপহরণ করা হতে পারে, নিয়ে যাওয়া হতে পারে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায়। উৎসবের মুখে নাশকতার পরিকল্পনার পর্দাফাশ করে দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 6 জঙ্গিকে। দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়, ধৃতদের মধ্যে 2 জঙ্গির প্রশিক্ষণ হয় পাকিস্তানে। একই শিবিরে প্রশিক্ষণ নেয় কয়েকজন বাংলাভাষীও। বিখ্যাত লোক যারা বাদ তো যায় না, তারা উঠে আসে শিরোনামে। হেরোইনই নেওয়া হোক, ধরা পড়ে কত লোক বড় বড় ইনকামে ইনকামে ইনকামে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বছর ঘুরতেই বলিউডে ফের মাদক কাণ্ডের ছায়া। 3রা অক্টোবর বিলাসবহুল ক্রুজের পার্টিতে মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ 8 জনকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাকে প্রথমে এনসিবি হেফাজত ও তারপর আর্থার রোড জেলে পাঠায় আদালত। 25 দিন পর বম্বে হাইকোর্ট থেকে জামিন পান আরিয়ান। আরও 2 দিন পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন শাহরুখ পুত্র। জামিনের নির্দেশনামায় বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্তদের কাছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য মাদক পাওয়া গিয়েছে, তার অর্থ এই নয় যে তাদের অপরাধের ইচ্ছেও ছিল। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 21শে সেপ্টেম্বর গুজরাতে আদানি গোষ্ঠী পরিচালিত মুন্দ্রা বন্দরে 19,000 কোটি মূল্যের প্রায় 3 টন হেরোইন বাজেয়াপ্ত হয়। ওই মাদক বাজেয়াপ্ত করেন ডিআরআই আধিকারিকরা। মাদক সহ গ্রেফতার করা হয় 2 ব্যক্তিকে। ডিআরআই সূত্রে খবর, মুন্দ্রা বন্দরে 2টি কন্টেইনার এসেছিল। কন্টেইনার 2টি পাউডার দিয়ে চিহ্নিত করা ছিল। কেন চিহ্নিত করা তা নিয়ে সন্দেহ হয় ডিআরআই এর আধিকারিকদের। তখনই তারা কন্টেইনার 2টি আটক করেন। এরপর 19শে নভেম্বর ওই বন্দরেই একটি জাহাজ থেকে উদ্ধার হয় তেজস্ক্রিয় পদার্থ। জাহাজটি চীনের সাংহাই থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাচ্ছিল। অপরাধ ঘটে পড়ে যায় সুপ্রিম কোর্টে, বিচার হয়েই যায়। এবছরও সেই ধারা ঘুরল বছর সারা। মিস করা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। সেই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলে, রাষ্ট্রদ্রোহ আইনের যথেচ্ছ অপব্যবহার হয়। এটা হলো অনেকটা এই রকম যে আপনি কাঠ কাটতে ছুতোরের হাতে করাত দিলেন আর সে তা দিয়ে জঙ্গল কেটে সাফ করে দিল। এই আইনের ব্যবহারও সেই রকম। এছাড়া তো রয়েছেই সংঘাত, হয়েছেই কালো রাজনীতিতে। নাগারে কাঁপছে লোক, স্পষ্ট দেখেছি চোখে, মরে যায় ভীতিতে ভীতিতে ভীতিতে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পরই পেগাসাস কাণ্ড নিয়ে হইচই পড়ে যায় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের রাজনীতিতে। দ্য ওয়ার সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, হ্যাকারদের নিশানায় ছিলেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা। আর পেগাসাস স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে যাদের ফোন হ্যাক করা হয় সেই তালিকায় রয়েছেন প্রশান্ত কিশোরের মতো ভোট স্ট্র্যাটেজিস্ট, 40 জনের বেশি সাংবাদিক, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি, দেশের একাধিক নিরাপত্তা এজেন্সির বর্তমান এবং প্রাক্তন প্রধান, কয়েকজন শিল্পপতি ও সমাজকর্মী।
25শে নভেম্বরের পুরভোটের 2 মাস আগে থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ত্রিপুরা। রাজ্য দফতর সহ পরপর সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হামলা চালানো হয় সংবাদপত্রের অফিসেও। পাল্টা সিপিএমের দিকেই হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। এছাড়া দুর্ঘটনা কাঁপল দেশের কোন অমিল অক্সিজেন, এছাড়াও দিল প্রাণ কত কিছু লোকসান, মারা গেল সিটিজেন নেটিজেন নেটিজেন। এবছর একের পর এক হাসপাতালে ঘটে গেছে ভয়াবহ বিপর্যয়। মার্চে মুম্বাইয়ের কোভিড হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে 10 জন করোনা রোগীর মৃত্যু হয়। সেই সময় হাসপাতালে ছিলেন 76 জন করোনা রোগী। 2 মাস পরই 1 মে গুজরাতের বারুচে কোভিড কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 16 জন করোনা আক্রান্তের। আগুন লাগার সময় হাসপাতালে 70 জনেরও বেশি রোগী ভর্তি ছিলেন। অন্যদের উদ্ধার করা গেলেও মৃত্যু হয় আইসিইউতে ভর্তি 16 জনের। মৃত্যু হয় আরও 2 নার্সের। মে মাসে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে 11 জন রোগীর মৃত্যু হয়। প্রশাসনের দাবি, ট্যাঙ্ক রিলোড করার জন্য মিনিট 5 অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। যদিও রোগীর আত্মীয়দের দাবি 5 মিনিট নয়, প্রায় 25 মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। জুন মাসে ঘটে যায় আরও একটি বিপর্যয়। আগ্রার পারস হাসপাতালে অক্সিজেন বন্ধ করে মক ড্রিল চলাকালীন দম বন্ধ হয়ে ছটফট করতে করতে মৃত্যু হয় 22 জনের। আর তবে দেরি কেন, নতুন বছর যেন শান্তি সুখের হয়, মানুষই সবার বড়, মানুষের ভালো করো তোমরা সব সময়, যেন হয় যেন হয় যেন হয়। বাঁচাও নিজের ঘর, তাহলেই 3 বর পেয়ে যাবে দেশবাসী, রাজ্য ভালো থাক। আজ তবে যাওয়া যাক, আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আসি।